নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলায় যে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, কিছুটা পাউরুটি ডিম দিয়ে টোস্ট করেছি আর কিছুটা সেঁকে নিয়েছি আর সঙ্গে চা। তো সকালের খাওয়া দাওয়া সেরে তারপরে কাজে লেগে পড়বো। জানো মা, বয় দিয়ে কি হয় আমি করতে পারি, দেখবা? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বি ও বয় লিখলাম তো, এবার এরকম করে দিলাম। এই দেখো, এটা বয় স্পেলিং দিয়ে তুমি বয় বানিয়ে নিলে? ওয়াও, দারুণ তো। গার্ল স্পেলিং দিয়ে গার্ল বানাতে পারো? হ্যাঁ। বাহ, দারুণ তো। বিওওয়াই দিয়ে বয় আঁকানো গেল, জিআরএল দিয়ে গার্লও আঁকানো হয়ে গেল। আর কি আঁকাতে পারো তুমি এরকম? আর তো দেখছি, ম্যান ম্যান দিয়ে কি হবে? বাহ, দারুণ তো। ওয়াও, এটাও গার্লই হলো তো নাকি? দেখি, এটাও গার্ল হয়েছে। এটা ঝুটি নাকি চুলের? ভালোই তো। এগুলো কোথা থেকে এগুলো শিখেছিস বাবা? চলো, স্কুলের জন্য রেডি হতে হবে। ওদিকে আমি রান্নাবান্নাও সেরে নিয়েছি আর সৃষ্টিকে স্নান খাওয়ানোও হয়ে গেছে, তো এখন স্কুলের জন্য রেডি করে দিচ্ছি। আর যে ঠান্ডা পড়েছে, আর আমার ঠান্ডাটা মনে হয় সব থেকে বেশি লাগে, ওই জন্য সবসময় আবার এই যে কান ঢাকাই থাকে। আসলে ঠান্ডা লাগার ধাত আছে, তো ওই জন্য সবসময় কান গলা ঢেকেই রাখি। তো সৃষ্টি বরঞ্চ আমার থেকে বেশি শক্ত, কারণ সকাল সকালও স্নান ধান করে এই যে স্কুলের জন্য রেডি হয়ে যাচ্ছে। তবে স্কুলে গেলে মনে হয় বাচ্চাদের গরম কমই লাগে, কারণ ওই বেঞ্চের মধ্যে চাপাচাপি করে বসা সবাই একসঙ্গে, তখন আবার গরম লেগে যায়। গরমের দিনেই বাচ্চাদের মুশকিল স্কুলে যাওয়া, শীতের দিনেই বরং আরাম। তো এখন স্কুলে যাক, স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে শুরু হবে প্রতিদিনকার রুটিনের মতন আমার কাজকর্ম। ওদিকে সৃষ্টির স্কুলের ভ্যান আবার সময় মতন চলে আসে, আর এবার নতুন ক্লাসে ব্যাগটাও একটু ভারী হয়েছে। সৃষ্টি স্কুলে যাওয়ার পরে একটু হারমোনিয়াম নিয়ে বসেছিলাম, ইচ্ছে হলো। আর এই গানটা নতুন তুলেছি, নতুন বলতে আজকেই এখনই তুললাম, তো সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। তারপরে আবার এই যে মানে হারমোনিয়াম নিয়ে বসে থাকতে ইচ্ছে করে ঠিকই, মনে হয় যে কাজকর্ম ভুলে সারাদিন হারমোনিয়াম নিয়েই থাকি। কিন্তু ওয়েদার খুব খারাপ, এই যে দেখতেই পাচ্ছেন সবসময় কেমনই ঝোড়ো হাওয়া আর মেঘাচ্ছন্ন ওয়েদার করে আছে। কয়েকদিন থেকে আমাদের এখানে রোদের বালাই নেই। তো তার মধ্যে এই যে কিছু জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি, আর এখন পুজোটাও সেরে নিতে হবে। এইটা হচ্ছে বড় কাজ, বাকি ঘরের কাজ তো আছেই, সেটা টুকটাক ঠান্ডা বলে অনেক হালকা পাতলা করছি, খুব একটা চাপ নিচ্ছি না। কিন্তু মেন যে কাজ সেগুলো তো করতেই হবে।
চন্দ্রমল্লিকা ফুলগুলো পুরনো যেগুলো হয়েছিল মানে প্রথম দিকে যেগুলো ফুটেছিল সেগুলো এখন একটু নেতিয়ে গেছে, আবার যেগুলো পরে ফুটেছে তো সেগুলো এখনো ভালো আছে। মানে এই ফুলগুলো না আমাদের এই মানুষের সৌন্দর্যের মতন, যতদিন সৌন্দর্য আছে ততদিন খুব অ্যাট্রাকটিভ, আমরা তাকিয়ে তাকিয়ে দেখি, ছবি তুলি। আর যখনই এরকম শুকিয়ে যায় তখন আমরা আর পাত্তা দিই না, কেটে ফেলে দিই। তো মানুষের চেহারা সৌন্দর্যও কিন্তু ওই রকমই, মানে চেহারা যতদিন ভালো আছে আমরা খুব অ্যাট্রাকটিভ মনে করি, আকর্ষিত হই সৌন্দর্যের প্রতি। কিন্তু এই জিনিসটা ভুলে যাই যে সৌন্দর্য কিন্তু চিরকাল থাকে না, মানে শারীরিক সৌন্দর্য চিরকাল থাকে না। চেহারার সৌন্দর্য ওই একটা বয়স পর্যন্ত বা ওই একটা সময় পর্যন্তই থাকবে। তারপরে কিন্তু ধীরে, ধীরে এই ফুলের মতন ঝরে পড়তে থাকবে, শুকিয়ে যেতে থাকবে চামড়াগুলো। তো আমার মনে হয় শারীরিক এই সৌন্দর্যের পিছনে না ছুটে মানুষের মনটা কেমন বা তার গুণের কি সৌন্দর্য রয়েছে সেই দিকটাই বিবেচনা করা উচিত। কিন্তু আমরা এখন সবাই না এই মানে দেখনদারির পিছনেই ছুটি, যেটা দেখতে ভালো সেই দিকেই ছুটে যাই, গুণের কদর কম। আমাকে তো একজন খুব পরিষ্কারভাবেই বলেছিল, মানে একজন মহিলাই, আমার থেকে বয়সেও অনেক ছোট হবে। তো বলেছিল যে মানে আমার সৃষ্টি তখন ছোট, সৃষ্টি আমার কোলে ছিল। তো তখন সৃষ্টি তো আমার মতনই গায়ের রং, খুব বেশি ফর্সা না, শ্যামবর্ণ। তো তখন বলেছিল, "বেশি রোদে বেরোস না, না হলে কিন্তু আরো কালো হয়ে যাবে।" মানে এরকম বলেছিল, "আরো কালো হয়ে যাবি।" ও যদিও বোঝে না, মানে ও হয়তো আমাকে শোনানোর জন্যই বলেছিল কথাটা। তো তখন আমি বলেছিলাম যে, "তুমি কোন দুনিয়ায় আছো?" তখন বলছে, "দুনিয়া যেরকমই হোক, মানুষ হচ্ছে যতই তুমি পড়াশোনা করাও না কেন মেয়েকে, আ বিয়ে দেওয়ার সময় কিন্তু সবাই ওই গায়ের রঙই দেখবে।" তো নিজে ফর্সা যেহেতু, তো ওইজন্য ওর ওই ধারণা। কিন্তু ওর শিক্ষাগত যোগ্যতাও খুব কম এবং আমার কাছে ওর এই ধরনের কথা মূর্খের মতনই মনে হয়েছে। তো কিন্তু এই মানুষগুলো কিন্তু আছে। ওর যেরকম মানসিকতা ছিল তো সেই রকম মানসিকতার মানুষ কিন্তু এখনো বর্তমান যুগেও আছে। তো এই মানসিকতার মানুষগুলো থেকে একটু দূরে থাকা উচিত। যারা শুধুমাত্র রূপ সৌন্দর্যের পূজারী তাদের থেকে দূরে থেকে যারা গুণ সৌন্দর্যের পূজারী তাদের সংস্পর্শে আসাটাই মনে হয় বেটার। আর এইদিকে দেখুন আমি ঝটপট আমার বকবকানির মধ্যে কিছু কাজ আপনাদের দেখিয়ে দিলাম। পুজো-টুজো সেরে নিয়েছি। আর এখন গিয়ে আমি রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরের ক্লিনিং এর জন্য। আপনারা ভাববেন যে এই স্নান-টান করে আবার রান্নাঘরে ঢুকেছে, কিচ্ছু করার নেই। কারণ এখন কি হয়, স্নান করতে যদি একটু লেট হয়ে যায় না, এত ঠান্ডা পড়েছে, তখন অনেক কাঁপুনি ধরে যায়। ওইজন্য সকাল, সকাল স্নান করে নিয়েছি আর এখন আমি রান্নাঘরের ক্লিনিং করে তারপরে না হয় জামা, নাইটি যাই পরে আছি সেটা চেঞ্জ করে নেব। তো তার আগে এই যে যে সমস্ত জিনিসগুলো বাসনপত্র বাইরে ছিল, এই জানলার ওই পাশটাতে আমি ধুয়ে, ধুয়ে রাখি। তো সেগুলো জায়গা মতন রেখে দিচ্ছি। ওখানে যে কাপ, মিক্সি এই সমস্ত জিনিসগুলো ধুয়ে রেখেছিলাম। তো ওই জায়গাটাই আজকে পরিষ্কার করতে নেব। জানলার ওই দিকটা না পরিষ্কার করা খুব মুশকিল। বিশেষ করে যেহেতু সামনে আবার স্ল্যাব আছে, গ্যাস ওভেন আছে, তার পিছন দিকে জানালা, তো হাতে পাওয়া যায় না। ওইজন্য সচরাচর পরিষ্কারও করা যায় না। তো আমি এখানে আগে যা, যা এলোমেলো হয়েছিল সেগুলো আগে গুছিয়ে নিলাম। এই যে মিক্সিটাও জায়গা মতন রেখে দেবো। আর রান্নাঘরের ক্লিনিং না কন্টিনিউ করতে হয়। কারণ রান্নাঘরেও কম জিনিসপত্র থাকে না। এই ক্যাবিনেটগুলো নিয়মিত যদি পরিষ্কার না করা যায়, তাহলে দেখা যাবে আরশোলা ২-১ টা দেখতে পাবেন। আর এই বাসনপত্রের মধ্যে কিন্তু আরশোলা ঘোরাটা মোটেও স্বাস্থ্যকর না। তো ওইজন্য একটা না একটা ক্লিনিং করতেই হয়। এই যে এই জানলাটা দেখছেন, জানলার মধ্যে অনেক নোংরা পড়েছে। আর ওই পাশের বাড়িতে সুপুরি গাছ একদম আমাদের দেয়াল ঘেঁষে গেছে। তো ওইজন্য আরো বেশি নোংরা পড়ে। তো ওটা আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এই যে ওয়ালটাও মুছে নিচ্ছি কিছুটা পরিমাণ জায়গা। আমাকে একজন দিদিভাই, মানে অনেক দিদিভাই বোনেরা মানে বলেছো যে চেয়ারের উপরে দাঁড়িয়ে, প্লাস্টিকের চেয়ারের উপরে দাঁড়িয়ে যে তুমি কাজ করো, খুব সাবধানে পড়ে যেতে পারো। তো এটা তো ঠিকই যে চেয়ারের উপরে উঠলে একটু সাবধানেই কাজ করতে হয়। তবে আমার এই প্লাস্টিকের চেয়ারটা খুব হেভি, একদম কাঠের চেয়ারের মতন ভারী। তো চেয়ারের কিছু হবে না যদি সাবধানে দাঁড়াই, চেয়ারের পাও ভাঙবে না। আর আশা করি আমার পাও ভাঙবে না, আমি সাবধানেই কাজ করি। তবে আপনারা যে সচেতন এই সমস্ত ব্যাপারে আমাকে
আমার ভিডিওতে ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলো দেখেন এবং আমাকে কমেন্ট করেন, সাবধানতা অবলম্বন করার জন্য বলেন, তার জন্য আমি খুবই খুশি, আপনাদেরকে ধন্যবাদ। আর এইখানে দেখুন, মানে রান্নাঘরের জানলার কাচ পরিষ্কার করা খুব ডিফিকাল্ট। যতই চিমনি থাকুক না থাকুক না কেন, এই জানলার মধ্যে কেমন আঠা আঠা কিন্তু ভাব হয়ে যায়। তো আমি পরিষ্কার করলাম, উপরটা অত ভালো হাত পেলাম না, তো উপরটা একটু কম পরিষ্কারই হয়েছে, নিচের দিকটা ভালো পরিষ্কার হয়েছে। আর তারপরে এই যে জানলার যে র্যাকটার মধ্যে এই জিনিসটা রাখি আমি, এটা আমার বেসিনের সঙ্গে ফ্রি ছিল, যখন আমরা মানে সিঙ্কটা নিয়েছিলাম ওটার সঙ্গে দিয়েছিল, তো ওখানে বাসন-কোসন ধুয়ে রাখতে সুবিধে হয়। আর সেই সঙ্গে ভাবলাম যে আজকে গ্যাসটাকেও, মানে গ্যাসের ওভেনটাকেও ভালো করে একটু স্নান করিয়ে দিই। মাছ টাছ রান্না হলে যখন তেল টেল ছিটে যায় না, তখন মনে হয় যে ভালো করে এদেরকেও স্নান করানোর দরকার। তবে ডাল নিরামিষ রান্না হলে সেই দিক থেকে খুব সুবিধে হয়, অতটা মোছামুছি ঘষাঘষির দরকার পড়ে না, হালকা হাতে একটু মুছে নিলেই পরিষ্কার হয়ে যায়। আজকে বিকেলবেলা আবার সরা পিঠে বানিয়েছিলাম, সরা পিঠে বা চিতই পিঠে আপনারা বলেন। তো এই পিঠেটা মানে আজকের দিনে খুব ভালো হয়েছিল। দুধ বসিয়েছিলাম, দুধের মধ্যে ভিজিয়ে দেবো। এর আগের দিন বানিয়েছিলাম, অতটা ফুলেছিল না। আর আজকে গরম জল দিয়ে ভালো করে বানিয়েছি, যেমনটা ফুলেছে তেমনটা টেস্টি নরম তুলতুলেও হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। তো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম, বেশি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন। বাই বাই।